কানাই, ও কানাই, একবার বাইরে আয় তো। আগে কর্তা বাবু, এ কি হলো কর্তা বাবু? আমার মেয়েটা জীবন তো নষ্ট হয়ে গেল। কান্নাকাটি করো না, বৌমাকে ডাকো, আমি তার মুখ থেকেই সমস্ত কথা শুনতে চাই। মল্লিকা, মা মল্লিকা, একবার বাইরে আয় তো। বলো বাবা, এ কি জমিদার মশাই আপনি এখানে? এ কি বৌমা, জমিদার মশাই বলে ডাকছো কেন? বাবা বলে ডাকবে না? আসলে আপনার ছেলেই যেখানে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, বলেছে আমার মতো গরিব ছোটলোক ঘরের মেয়েকে সে স্ত্রী বলে মানবে না। তাহলে কিসের বিয়ে জমিদার মশাই? কি, সঞ্জয়ের এত সাহস? ও তোমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে? দাঁড়াও, আমি এখনই বাড়ি গিয়ে ওর ব্যবস্থা নিচ্ছি। না না জমিদার মশাই, ওনাকে কিছু বলার দরকার নেই। সত্যি তো আমরা গরিব, তবে ছোট লোক নই। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে আপনার ছেলে নিজে এসে আমাকে নিয়ে যায় বাড়ির বউয়ের সম্মান দিয়ে। আশা করব আপনারাও তাই চাইবেন। হ্যাঁ বৌমা, হ্যাঁ, যে অসম্মান করে তোমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, তেমন ভাবে সম্মানের সাথে তোমাকে সেই নিয়ে আসবে। আমরা সব সময় তোমার সাথে আসি মা। এই বলে জমিদার মশাই চলে গেলেন। বাড়ি গিয়েও কিছুই বললেন না তিনি। আর এদিকে মল্লিকা সেই দিনকেই ট্রেনে চেপে তার মামার বাড়ি কলকাতায় চলে গেল। সেখানে সে পড়াশোনা করে অনেক বড় কোম্পানিতে চাকরি পায়। দীর্ঘ 5 বছর কঠোর পরিশ্রম করে আজ একটা জায়গায় পৌঁছায় মল্লিকা। হ্যাঁ, তার মধ্যে ছিল প্রচুর আত্মবিশ্বাস ও কিছু করে দেখানোর চেষ্টা। তাই মল্লিকা পেরেছে। একদিন অফিসের কাজ সেরে একটা রেস্টুরেন্টে কফি খাচ্ছিল মল্লিকা। সেখানে সঞ্জয়ও আসে কফি খেতে। এমন সময়, এ কি, আমি কি দেখছি এটা? এই কি সেই গ্রামের মেয়ে মল্লিকা? না না, সেটা কি করে সম্ভব? সে তো গ্রামের গৃহভূত, আর এ তো শহরের স্মার্ট মেয়ে। আমি কি একবার জিজ্ঞাসা করব? না বাবা থাক, যদি কোনো সিন ক্রিয়েট হয়। না, একবার জিজ্ঞাসা তো করতেই পারি। বলছি, আপনার নাম কি মল্লিকা? মল্লিকা কিছুটা চমকে গেল সঞ্জয়কে দেখে, কারণ মল্লিকা জানতই না সঞ্জয়ও এখানেই চাকরি করে। হ্যাঁ, আমি মল্লিকা। আর আপনি গ্রামের জমিদার বাবুর ছেলে সঞ্জয়, তাই তো? হ্যাঁ, না মানে আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি এখানে চাকরি করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওই দিন আমাকে ওইভাবে ফিরিয়ে না দিলে আজ হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাই আপনাকে অনেক ধন্যবাদ। মল্লিকা, আসলে ওই দিন আমি আমার কথাটা শোনো। আসলে আমি তখন বিয়ে করার মতো মানসিক অবস্থায় ছিলাম না, আর তার উপর বাবা জোর করে বিয়ে অ্যারেঞ্জমেন্ট করে ফেললো। সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গেল, তার ফলে আমি শক্ত হয়ে গেছিলাম। তাই তোমার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি, পারলে আমায় ক্ষমা করে দিও। এই কথা বলে সঞ্জয় সেখান থেকে চলে গেল। ওদের এখন মাঝে মধ্যেই দেখা হয়, কথাবার্তাও হয়। ওরা একসঙ্গে কফিও খেতে যায়। ধীরে ধীরে সঞ্জয় মল্লিকাকে ভালো লাগতে শুরু করে। একদিন সঞ্জয় মল্লিকাকে বলে, দেখো মল্লিকা, আমি একটা কথা ভাবছি। আমাদের মধ্যে যখন সম্পর্কটা ভালো হয়েই গেছে, তাহলে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চাই, আর আমার দেশের বাড়িতে নিয়ে সম্মানের সাথে তোমাকে বরণ করে নিতে চাই। তুমি কি রাজি আছো মল্লিকা? দেখো, আমি তো সংসার করব বলেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু মাঝের এই 5টা বছর আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে। আমি এখন একটা মাল্টিন্যাশনাল অফিসে কাজ করি। আমার নিজের একটা পরিচয় হয়েছে। আমি কোনো মতেই সেটাকে নষ্ট করতে পারবো না। আমি সংসারের পাশাপাশি চাকরিটাও করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে আমার দিক দিয়ে কোনো অসুবিধা নেই। না না, তোমায় চাকরি ছাড়তে বলিনি আমি। শুধু যেখানে তোমার অসম্মান করে বার করে দিয়েছিলাম, সেখান থেকেই তোমার সম্মানের সাথে আমরা নতুনভাবে জীবনটা শুরু করব।
সঞ্জয়ের কথায় মল্লিকা রাজি হয়ে যায়। তারপর তারা ট্রেনে করে গ্রামে ফেরে এবং নিজের শ্বশুর বাড়িতে সসম্মানে প্রবেশ করে। তাদের একসাথে দেখে তাদের পিতামাতারা ভীষণ খুশি। জমিদার মশাই বললেন, বাহ বৌমা বাহ, তুমি তোমার কঠোর পরিশ্রমের ফলে এই জায়গাটার অধিকারী হয়েছো। আমি জানতাম তুমিই পারবে। তোমার সঙ্গে যখন কথা বলেছিলাম তখন তোমার এই জেদ ও আত্মবিশ্বাস দেখে আমি আর কোনো কথা বলতে পারিনি। আমি নিশ্চিত ছিলাম তুমিই পারবে। কি রে সঞ্জয়, আমি তোর জন্য সঠিক পাত্রী বেঁচেছিলাম তো? শুধু তোরই যা চিনতে দেরি হয়েছে। বাবা, আর পুরনো কথা বলার দরকার নেই। কি রে মা, এবার তো বাবা বলবি? বলবি তো?